আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের হিসাব বিজ্ঞান 14তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের সকল ক্লাসের লিঙ্ক আই বাটন আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তা আজকের এই 14তম ক্লাস টপিক হচ্ছে প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন করে থাকে। 1 বছর 2 বছর গ্যাপ ট্যাপ দিয়ে প্রতি বছর না করলেও 1 বছর 2 বছর পর পর কোশ্চেন করে থাকে এই অধ্যায়টা থেকে। তো তোমাকে এই অধ্যায়টা শেখার পূর্বে বা জানার পূর্বে কোন টাইপের বা কীভাবে কোশ্চেন হয়, কোন ক্যাটাগরির কোশ্চেন হয়, কোন কোন ইউনিভার্সিটি কোশ্চেন করে, সেগুলোকে জানতে হবে। তারপরে তুমি এই অধ্যায়টা শিখবা। তো আমরা প্রথমে তোমাকে 2টা কোশ্চেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে রাজশাহী এবং ঢাকা ইউনিভার্সিটির 2টা কোশ্চেন তোমাদেরকে সলভ করে দিব। দেন এই অধ্যায়টার A to Z তোমাকে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, সব কিছু বলে দিব। তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আমাদের সোশ্যাল গ্রুপগুলো নিয়ে তুমি জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তো দেখো এখানে 1 নম্বর কি বলতেছে, বিবিধ পাওনাদারের পরিমাণের উপর 5% হারে বাট্টা সঞ্চিতি সৃষ্টি করা হয়েছে। মানে পাওনাদারের যে পরিমাণটা ছিল সেই পরিমাণের উপর 5% কী করছে, বাট্টা সঞ্চিতি সৃষ্টি করেছে। এই সঞ্চিতি পরিমাণ কত হয়েছে? 3750 টাকা। কিন্তু পাওনাদারের পরিমাণের টাকাটা এখানে উল্লেখ নাই, তোমাকে এই টাকাটাই বের করতে হবে। তার মানে মোট অ্যামাউন্টের টাকাটা এখানে নাইখো, তোমাকে জাস্ট বাট্টার পার্সেন্টেজ দেওয়া আছে এবং সে 5% ওপর কত টাকা হয়েছে, 3750 টাকা। বাট মোট অ্যামাউন্টটার এখানে উল্লেখ নাই, দেখো কোনো জায়গাতে উল্লেখ নাই, কারণ বিবিধ পাওনাদারের পরিমাণ 5%, বাট্টা সঞ্চিতি সৃষ্টি করা হয়েছে, সঞ্চিতির পরিমাণ হচ্ছে 3750 টাকা। বিবিধ পাওনাদারের পরিমাণ কত, এটা আসছিল তোমার রাবি 16-17 সেশনে আসছিল শিক্ষাবর্ষে। তো নিচে অপশন হিসেবে দেখো 4টা দেওয়া আছে। একটা হচ্ছে 70,500 টাকা, 65,000 টাকা, 75,000 টাকা, 75,200 টাকা। তো এই যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে থেকে পাওনাদারের পরিমাণটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তুমি এই অঙ্কটা 2ভাবে করতে পারো, সেটা আমি 2ভাবে তোমাকে বলে দিব। আমি তার জন্য একটা মিডিল দিয়ে টান দিলাম, এ পাশে দেবো 1 নিয়ম, আরেক পাশে 2টা নিয়ম, মানে 2টা নিয়মই তোমাকে বলবো। তুমি তোমার ইচ্ছা মতন তুমি যেটা ভালো হয় বা যেটা তোমার সুবিধা হয় সেটা তুমি করতে পারো। তো আমরা প্রথমে কি করব, এই যে 3750 টাকা আছে এই টাকাটা আগে লিখব, যেহেতু এই টাকা দিয়ে তো আমাদের মূল টাকাটা বের করতে হবে, তাই তো? কারণ এই টাকা ছাড়া তো আমাদের নাই এই অঙ্কের ভিতর, মানে প্রশ্নের ভিতর, তাই তো? তো এই টাকার সাথে আমরা কি করব, গুণ দিব 100 ভাগ দিব 5। কারণটা কি, এখানে 5% হারে বাট্টা সঞ্চিতি রাখতে বলেছিল। তো 5%-এর উপরে আমাদের 3750 টাকা বের হয়েছিল, কিন্তু আমাদের মোট অ্যামাউন্টটা বের করার জন্যে উপরে 100 নিচে 5। কিন্তু আমরা নর্মালি কি করি, পার্সেন্টেজ থাকলে এই পাশে দেখো, এ পাশে, আচ্ছা এটা আগে বুঝো, দেন এটা বুঝতে পারলে ইজি হবে। যখনই তোমাকে মোট অ্যামাউন্টের পরিমাণ বের করতে বলবে তখন যে পার্সেন্টেজ দেওয়া থাকবে ওই পার্সেন্টেজটাকে এই উল্টো করে লিখে দিতে হয়। কিন্তু আমরা নর্মালি কী করি, 5/100 করি না, নিচে পার্সেন্টের 100টা নিচে দিই, আর উপরে যত পার্সেন্ট বলে 5, 10, 15 যাই বলুক না, উপরে সেটা থাকে। কিন্তু এখানে উল্টাটা কেন করলাম, মোট অ্যামাউন্টের পরিমাণ বের করার জন্যে, এই যে বিবিধ পাওনাদারের পরিমাণ বের করার জন্যে। ঠিক আছে, তখন এটার সাথে তুমি যখন ক্যালকুলেশন করবা তখন একটা টাকার পরিমাণ বের হবে, সেটা তুমি কাটাকাটি করলে এখান থেকে এটাও কাটাকাটি করতে পারো। ধরলা যে 5 দিয়ে 100 কাটাকাটি করলে কি হয়, 5 24 100, তাই না? তো আমরা কি জানি 5 24 5 24 তোমার 100 হয়ে যায়, 5 20 100 হবে, সরি, ওকে। তো কি বলছিলাম, 5 20 100, তাই তো? তো এই 20-এর সাথে এই 3750 গুণ করলে তোমার টাকার একটা পরিমাণ বের হয়, সেটা হচ্ছে 75,000 টাকা বের হয়। তুমি একটু গুণ করে দেখে নিও, বা তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে
সেটা চাপ দিয়ে দেখে নিতে পারো। আর হ্যাঁ, এক্সাম হলে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, তাই তোমাকে এই গুণটা নিজে নিজে করতে হবে। সেটা কেমনে, ছোটোবেলা থেকে তো আমরা শিখেছি গুণ করার নিয়ম, এই যে 20 দিয়ে। তুমি চাইলে এই 0 পরে নিতেও পারো, আবার তুমি চাইলে নাও করতে পারো। তো আমরা 0 বাদ দিলাম, তাহলে 5 দুগুণে 10, হাতে থাকে 1, 7 দুগুণে 14, আর একে 15, 3 দুগুণে 6, আর একে 7। এই যে এখানকার 0 আর এখানকার 0, দুইটা 0 পাশাপাশি বসাই দিবা, তাহলে হয়ে যাবে। 0টাকে অযথা এনে কোনো দরকার নাই, তুমি সাইডে বাদ রেখে দিতে পারো। তো আমাদের কত বের হলো? 75,000 টাকা বের হলো। এখন অপশনে দেখো তো 75,000 কত নম্বরে আছে? এই যে দেখো, সি নম্বরে আছে। ওকে, এটা হচ্ছে আমাদের বিবিধ পাওনাদারের পরিমাণ। এটা একটা ভাবে গেল, তুমি এভাবে বের করতে পারো। আর আরেকটা নিয়ম হচ্ছে, অপশন থেকে তুমি ক্যালকুলেট করতে হবে। এটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? এইটা যদি, যে নিয়মটা এখন দেখাবো, এটা করতে গেলে তোমার 1 মিনিট পার হয়ে যেতে পারে, অথবা 2 মিনিটও লেগে যেতে পারে। তাই আমি সাজেস্ট করব এটা করার জন্য। তারপর আমি বলে দিই শেখার জন্যে। তো ধরো এটা আমাদের তো অ্যান্সার বের হলো, তাই না? তো এটা দিয়ে আমি করি 75,000 গুণন, এই যে 5% আছে না, 5%, তাহলে 5/100 আমরা করি, তাই তো? ওকে, 5/100। তো এই 0 কেটে গেল, দুইটা 0। তাহলে এই 5-এর সাথে এই 750 কী করবো? গুণ করব। তাহলে আমরা গুণ করি, 750 গুণ 5, 5 দিয়ে 0, 5 5 25, হাতে থাকে 2, 7 5 35, আর 2 37। এই যে 3750 টাকা বের হলো না? এখানে দেখো 3750 টাকা আছে, তাহলে আমাদের অ্যান্সার এটা হবে। তো তোমাকে তখন কি করতে হবে? এই নিয়মটা যদি ফলো করো, তাহলে তোমাকে 4টা অপশনই ক্যালকুলেশন করে দেখতে হবে উপরের সাথে মিলছে কিনা। কিন্তু এটা করতে গেলে তোমার টাইম লস হবে অনেক। তাই আমি সাজেস্ট করব এই নিয়মটা ফলো করার জন্যে। যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, ওই অ্যামাউন্টের সাথে 100/% যদি এখানে 10 থাকে, তাহলে এখানে নিচে 10 হতো। যেহেতু এখানে 5% 5 আছে, তো এখানে 5 বসছে। এটুকু জাস্ট ক্যালকুলেশন করে 5/100 হচ্ছে, আমি কাটাকাটি করলাম। দেন ওই 20-এর সাথে 3750 গুণ করে আমাদের এই টাকাটা বের হলো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার 75,000 টাকা। তাহলে মোট বিবিধ পাওনাদের পরিমাণ হচ্ছে 75,000 টাকা। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। তো এখন আমরা নেক্সট আরেকটা সমাধান দেখব প্রশ্নের। সেটা হচ্ছে, দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট 10,000 টাকা। প্রারম্ভিক জের ক্রেডিট 10,000 টাকার কথা বলেছে। ওকে, তারপরে দেখো, এবছর আরও 15,000 টাকা অনাদায়ী সঞ্চিতি ধরা হয়েছে। অনাদায়ী সঞ্চিতি ধরা হয়েছে। একজন দেনাদার থেকে 13,000 টাকা আর পাওয়া যাবে না। মানে কি? এটা হচ্ছে কুঋণ, যেটা আদায় হবে না, কখনো না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় কত হবে? এটা ঢাকা ইউনিভার্সিটি দেখো 10-11 সেশনে আসছিল। তাহলে তোমাকে কি বলেছে? সমাপনী দেনাদার সঞ্চিতির পরিমাণ তোমাকে বের করতে হবে বলেছে। তো অঙ্কটা দেখো, আমি একটু জুম আউট করি। এই যে দেনাদার সঞ্চিতি প্রারম্ভিক জের কত? ক্রেডিট 10,000 টাকা। এবছর আরও 15,000 টাকা কী হয়েছে? অনাদায় সঞ্চিতি ধরা হলো। একজন দেনাদার থেকে 13,000 টাকা আর পাওয়া যাবে না। তার মানে এটা কি? এটা টাকাটা কুঋণ। বছর শেষে দেনাদার সঞ্চিতি জের টাকায় কত হবে? 4টা অপশন দেওয়া আছে, তোমাকে ক্যালকুলেশন এখন করতে হবে। ওকে, তো এখন আমরা ক্যালকুলেশনটা করে দেখাবো তোমায়। তো এই অঙ্কটা করার জন্যে তুমি একটা ছোট্ট একটা ছক আঁকাবা। ছক আঁকলেও হবে, না আঁকলেও হবে, কিন্তু ছক দিয়ে আমি জিনিসটা বোঝাই দিচ্ছি তোমায়। এক পাশে তোমার ডেবিট, এক পাশে ক্রেডিট। তো আমরা নর্মালি জানি যে এ পাশে ডেবিট হয়, এ পাশে ক্রেডিট হয়, তাই না? তো ধরো এখানে ডেবিট, এখানে আমরা ক্রেডিট ধরলাম। ওকে, তো এখন দেখব আমাদের দেনাদার সঞ্চিতি প্রারম্ভিক জের ক্রেডিট আছে 10,000 টাকা। এটা আমাদের প্রারম্ভিক জের কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে আমরা এখানে লিখব প্রারম্ভিক জের কত? 10,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 10,000 টাকা। তো এটা ঘরের জন্য আলাদা একটা টান দিলাম। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে প্রারম্ভিক জের ক্রেডিট 10,000 টাকা। তো সেটা আমরা লিখছি ক্রেডিটের ঘরে। আচ্ছা, এবছর আরও 15,000 টাকা অনাদায় সঞ্চিতি ধরা হলো। মানে 15,000 টাকা এবছর আরও অনাদায় সঞ্চিতি ধরছে। তার মানে এখানে আরও ক্রেডিট 15,000 টাকা যোগ হবে।
যেটার নাম হচ্ছে কুঋণ সঞ্চিতি অতিরিক্ত পরিমাণ। কারণ এবছর অনাদায়ী সঞ্চিতি মানে কুঋণ সঞ্চিতি এটার পরিমাণ আরও তুমি ধরেছো যে আমার এটা টাকাটা নাও আসতে পারে, ঠিক আছে। তাই এখানে লিখতে পারো যে কুঋণ অতিরিক্ত কুঋণ, যেহেতু এটা অতিরিক্ত লিখছি আমরা আরও, তাহলে অতিরিক্ত কুঋণ সঞ্চিতি, অতিরিক্ত কুঋণ সঞ্চিতি, অতিরিক্ত কুঋণ সঞ্চিতি কত টাকা আছে? 15,000 টাকা, তাই তো 15,000 টাকা। তাহলে আমাদের দেখতে হবে এই ক্রেডিট পাশে আর কিছু বসবে কি না। আমাদের এ পর্যন্ত কিন্তু আমাদের সব কিছু বসে গেল। তারপর কি আছে দেখো, একজন দেনাদার থেকে 13,000 টাকা আর পাওয়া যাবে না। এই টাকাটা কি? কুঋণ, এটা তো খরচ, তুমি এটা পাবা না, তাহলে খরচ ডেবিট পাশে যাই, তাহলে এ পাশে বসবে খরচ। তাহলে এটা কি? চলতি বছরে কুঋণ, কুঋণ খরচ বা কুঋণ হিসাব কত টাকা আমরা পাইছি? 13,000 টাকা। তাহলে এখানে 13,000 টাকা লিখতে হবে। ওকে, তাহলে আর কোনো টাকার পরিমাণ আছে দেখো তো। আমাদের এ পর্যন্ত কিন্তু যাবে না বলছে, মানে এই দেনাদারের টাকাটা আমরা পাবো না, তাই এটা খরচ, তো এটা বসাইছি আমরা। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের কত হবে সেটা এখন দেখব। এখন কি করব, এই পাশ যেহেতু আমাদের বড়, কারণ এই 15 আর 10 যেটা যোগ মিলে করলে কত হয় আমাদের? 25,000 টাকা হচ্ছে। তাহলে আমাদের হিসাব ক্লোজ করে দিলাম। দেন এই টাকাটা আমাদের পাশে নিয়ে আসতে হয়, যেটা আমরা নর্মালি জানি। এখন এই টাকা থেকে এখান থেকে মাইনাস করলে আমাদের যে টাকাটা হবে এটাই হচ্ছে আমাদের সমাপনী। তাহলে আমরা কত পাবো? 12,000 টাকা পাবো, কারণ 12 আর 13 মিলে 25,000 টাকা হয়। তাহলে এই টাকার নাম কি? সমাপনী জের। এটা কোন সমাপনী জের? কুঋণ সমাপনী, কুঋণ সমাপনী, কুঋণ সঞ্চিতি সমাপনী। তাহলে আমাদের এখন অপশনের দিকে তাকাও, দেখো এ নম্বরে 8,000, বি নম্বর 12,000, 14,000, 18,000। তাহলে তোমার অ্যান্সার কত? বি 12,000 টাকা। এই যে আমাদের অ্যান্সার বের হয়েছে 12,000 টাকা। তাহলে তুমি একটা আইডিয়া পাইলা যে এই অধ্যায় থেকে কিভাবে কোশ্চেনগুলো হচ্ছে। তাহলে তোমাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে এই অধ্যায়টা সমাধানের জন্যে, ঠিক আছে। তো এখন আমরা প্রথম থেকে একটু লাস্ট অবধি দেখব কিভাবে তুমি কোন কোন বিষয় তোমাকে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। ওকে, তো প্রথমেই আসি, প্রাপ্য হিসাবটা কী জিনিস? কি প্রাপ্য হিসাব? তো প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পদ, এটা আমরা জানি। তো প্রাপ্য হিসাব হলো পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্যে ক্রেতা কর্তৃক বিক্রেতাকে টাকা পরিশোধের মৌখিক একটা প্রতিশ্রুতি দেয়। সাপোজ ধরো তুমি একটা পণ্য বিক্রি করলা, তো পণ্যটা সেটা কি বাকিতে মানে ধারে বিক্রি করলা, তো যাই পারচেস করলো তোমার পণ্যটা যে কিনলো সে তোমাকে কি একটা মৌখিক প্রতিশ্রুতি দিল যে ভাই আমি আজকে টাকাটা দিতে পারতেছি না, 10 দিন পরে এই তারিখে তোমাকে টাকাটা দিব। একটা মৌখিক একটা প্রতিশ্রুতি দিল, এই প্রতিশ্রুতিটাই প্রাপ্য হিসাব সৃষ্টি করে। তো এই প্রাপ্য হিসাব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে ব্যবসায়িক আর একটা হচ্ছে অব্যবসায়ী। একটা হচ্ছে ব্যবসায়ী, একটা হচ্ছে অব্যবসায়ী, ঠিক আছে। একটা হচ্ছে ব্যবসায়ী, একটা হচ্ছে অব্যবসায়ী প্রাপ্য হিসাব। তো ব্যবসায়ী প্রাপ্য হিসাব সমূহ দুই প্রকার। এটা আবার কত প্রকার? এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, আরেকটা হচ্ছে প্রাপ্য নোট। ব্যবসায়ী প্রাপ্য হিসাব কত প্রকার? দুই প্রকার। একটা প্রাপ্য হিসাব আর একটা হচ্ছে প্রাপ্য নোট। আর অব্যবসায়ী হচ্ছে যেরকম এটা লিখেই দিই, দেখো যেরকম হচ্ছে লভ্যাংশ। এটা কি লভ্যাংশ? প্রাপ্য লভ্যাংশ, এটার নাম প্রাপ্য লভ্যাংশ। তারপরে হচ্ছে এটার নামকে সুদ বলা চলে। তারপরে আয়কর, আয়কর ফেরত প্রাপ্য ইত্যাদি নাম আছে। অব্যবসায়ীগুলো অতটা ইম্পর্টেন্ট না, যতটুকু ইম্পর্টেন্ট ব্যবসায়ী দুইটা। তো আমরা জানলাম কি প্রাপ্য হিসাব দুই প্রকার, ব্যবসায়িক অব্যবসায়ী প্রাপ্য হিসাব। ব্যবসায়ী দুই প্রকার, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট। আর অব্যবসায়ী মোটামুটি 4 প্রকার আছে বা 5 প্রকারও বলা চলে, কেউ কেউ বলে। তো তোমার কাছে
5টা প্রকার না জানলেও চলবে, জাস্ট একটু প্রাপ্য, লভ্যাংশ, সুদ বা আয়কর ফেরত প্রাপ্য, এটা দুটো জানলেই ইনাফ। ওকে, তো প্রাপ্য হিসাব তো বললাম। প্রাপ্য নোটটা হচ্ছে, আচ্ছা, প্রাপ্য হিসাবের একটা নিয়ম আছে বা একটা রুলস আছে যেটা নৈবেত্তিকে কখনো কখনো দিয়ে দেয়, যে সাধারণত এই প্রাপ্য হিসেবে টাকার মেয়াদটা কতখানি থাকে। এখন তুমি যে তোমাকে যে মৌখিক প্রতিশ্রুতিটা যে দিল, সেটা কতদিন? সেটা 1 বছর নাকি 2 বছর নাকি 1 মাস না 2 মাস? এটা একটা লিমিটেশন আছে। তোমাকে যে মৌখিক একটা প্রতিশ্রুতি দিল যে ভাই আজকে টাকা নাই, কিছুদিন পর নাও, সেটা কিছুদিন মানে কতদিন পর? এটাই হচ্ছে তোমাকে কি দিবে, 30 থেকে 60 দিন, 30 অথবা 60, 30 অথবা 60, হয় সেটা 1 মাস হতে পারে, হয়তো বা সেটা 2 মাস হতে পারে। এর মধ্যে ওকে টাকা পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে, অবশ্যই টাকা দিতে হবে 30 থেকে 60 দিনের ভিতরে, এই প্রাপ্য হিসাবের কথা। আর প্রাপ্য নোটটা হচ্ছে বিল, পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা কর্তৃক বিক্রেতাদের দেওয়া হয় এটা। কিন্তু এই প্রাপ্য নোটে তোমার সব কিছু উল্লেখ থাকে, কবে টাকা দিবে, কয় টাকা দিতে হবে, কিছু ডিসকাউন্ট পাবে কি পাবে না, সব ডিটেলস কিছু দেওয়া থাকে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা একটু সংক্ষিপ্ত বিষয়টা তুমি বুঝতে পারছো আশা করি। এখন দেখব অনাদায়ী বা কুঋণ, যেটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্যে। অনাদায়ী, অনাদায়ী দেনা যাকে বলা হয় বা কুঋণ, যেটাকে বলা হয় খরচ, কখনো কখনো খরচও বলা যায়। কেন খরচ বলা যায়? দেনাদারের নিকট হতে যে পাওনা টাকা তুমি পাবা, সে টাকা যদি আদায় না হয় বা কোনো সম্ভাবনা থাকে না যে আমি ওই দেনাদারের কাছে টাকা পাবো না আর কোনো দিন, তখন এই কুঋণ সৃষ্টি হয়। এটার নাম হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আর পাবো না, আর পাওয়া যাবে না, মানে দেউলিয়া হয়ে গেছে, দেনাদারটা দেউলিয়া হয়ে গেছে কোনো কারণবশত, তুমি তার জন্য টাকাটা পাবো না এর কাছ থেকে। সে কারণে ওর হিসাবটাকে আমরা কী করব, কুঋণ করব। তার টাকাটা যেহেতু আমি পাবো না, তাহলে আমি সেটাকে কি খরচ দেখাইতে হবে, যে কুঋণ হিসাব এটা, বা দেনাদার হিসাব ক্রেডিট। তো এটার হচ্ছে জাবেদা একটা তৈরি হয়। আর আরেকটা বিষয়, এটার 2টা ভাগ আছে। অনাদায়ী দেনা বা কুঋণ সাধারণত 2টা পদ্ধতিতে হিসাবপাতি করা হয়। 1 নম্বর পদ্ধতি হচ্ছে সরাসরি পদ্ধতি, আর হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। সরাসরি পদ্ধতি আর আরেকটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। সঞ্চিতি পদ্ধতি, ঠিক আছে, সরাসরি। তো সরাসরি পদ্ধতিতে এটার জাবেদা হচ্ছে কি, সেটাকে তোমাকে জানতে হবে। তুমি যে এটাকে ধরলা যে অনাদায়ী বা কুঋণ সঞ্চিতি এত টাকা, সাপোজ মনে করো অনাদায়ী সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি বা কুঋণ হিসাব 200 টাকা, তাহলে তোমার জাবেদা কি হবে, কুঋণ হিসাব ডেবিট 200 টাকা, এটা গেল কুঋণ হিসাব ডেবিট। আর তুমি যেহেতু দেনাদারের কাছে টাকা পাবা না, তাহলে দেনাদারকে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট ওই 200 টাকাই হবে। তাহলে সরাসরি পদ্ধতিতে এটা হচ্ছে জাবেদা। আর সঞ্চিতি পদ্ধতিতে নিয়ম হচ্ছে আলাদা আছে, যেটা হচ্ছে কুঋণ হিসাব ডেবিট, কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট, এটা হয় আর কি, যে কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা হয় কোন ক্ষেত্রে, এটা। ওকে, তো আরেকটা বিষয় এখানে বলে দিই, এটা হচ্ছে কিছু নীতিমালা আছে, এই বিষয়টা কিছু নীতিমালা আছে। সেটা হচ্ছে এই পদ্ধতিতে তুমি যে কুঋণ অবলম্বনটা করলা সরাসরি পদ্ধতিতে, এটা কোন নীতিকে লঙ্ঘন করা হয়, মানে এই পদ্ধতিতে কুঋণ অবলম্বন করা হলে কোনটা, মানে কোন নীতি লঙ্ঘন হয়, সেটা হচ্ছে বলি, মিলকরণ, যেটা মিলকরণ নীতি আছে সেটা, ও রক্ষণশীল নীতি, রক্ষণশীল নীতি। তাহলে 2টা নীতি আছে, সেটা হচ্ছে কি বললাম, একটা হচ্ছে মিলকরণ নীতি আর একটা হচ্ছে রক্ষণশীল নীতি। এই নীতি লঙ্ঘন করে তুমি যখন সরাসরি পদ্ধতিতে জাবেদা দিবা,
বা অবলোপন করবা, তখন মিলকরণ নীতি আর রক্ষণশীল নীতি লঙ্ঘন হবে। কি হবে? লঙ্ঘন হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন সেটা হচ্ছে তোমাকে কুরিন সঞ্চিতির কিছু নিয়ম আছে। তার আগে তোমাকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কুরিন ও কুরিন সঞ্চিতি লিপিবদ্ধ করে কিছু লেনদেনের জাবেদারা কী হয়। কারণ অনেক সময় বলে দেয় যে এটার জাবেদা কি, ওইটার জাবেদা কি, সেটা তো জাবেদাটা আমরা একটু শেষ করি, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। তো মনে করো 1 নম্বর আমি দিলাম যে কুরিন বা অনাদায়ী পাওনা, যে কোনো একটা লেখা থাকতে পারে। কুরিন অথবা অনাদায়ী পাওনা এর জাবেদা কি, এর জাবেদা কি, তাই তো বলতে পারে প্রশ্ন, বা নবীতিকে বলে দিতে পারে যে কুরিন বা অনাদায়ী পাওনার জাবেদা কি হবে। তখন তোমাকে লিখতে হবে, জাবেদার অ্যান্সারটা হবে যে এরকম, কুরিন হিসাব ডেবিট, আরটা হচ্ছে বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার কথাটা কেন লিখছি, মানে দেনাদারে যে কোনো নাম থাকতে পারে, যে কোনো দেনাদার হতে পারে। বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ যা থাকবে তাই। ঠিক আছে, মনে করো আমরা 500 টাকা দিলাম, যে 500 টাকা আমি টাকা পাবো না দেনাদারের কাছ থেকে, তাহলে কুরিন বা অনাদায়ী পাওনার জাবেদা কি, কুরিন হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। তো এটা আমরা করলে কোন নীতি লঙ্ঘন হয়? মিলকরণ নীতি ও রক্ষণশীল নীতি, যেটা আমি এইমাত্র বললাম। তো 2 নম্বর মনে করে একটা জাবেদা দিলাম যে কুরিন সঞ্চিতি সৃষ্টি, কি বললাম? কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি সৃষ্টি অথবা বৃদ্ধি করা হলো, এরকম কিছু একটা ফান্ডামেন্টাল কিছু দেওয়া থাকতে পারে। এই জাবেদা কি হবে? তো এটা জাবেদা হবে তোমার কুরিন হিসাব, মানে ওই কুরিনই কথাটা থাকবে, কুরিন হিসাব ডেবিট, আর এখানে লিখতে হবে কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কুরিন সঞ্চিতি সৃষ্টি করা হলো বা বৃদ্ধি করা হলো, যদি জাবেদা আসে কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। ওকে, এটা হচ্ছে বিষয়। আর কোনো কোনো সময় যদি বলে যে কুরিন সঞ্চিতি হ্রাস পাইল, সেক্ষেত্রে কি হবে? 3 নম্বর, কুরিন সঞ্চিতি হ্রাস করা, তাহলে কি হবে জাবেদা? সেটা জাবেদা হবে এই যে কুরিন সঞ্চিতি তুমি যে ধরছো এটার উল্টাটা হবে, মানে এই জাবেদাটিরই এখানে উল্টাটা হবে। তাহলে এখানে কি আছে? কুরিন সঞ্চিতি ডেবিট হয়ে যাবে, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, আর এ কুরিন শুধুমাত্র কুরিন হিসাব ক্রেডিট হবে, কুরিন হিসাব ক্রেডিট। এখন এটা হচ্ছে 3টা গেল। আরেকটা লাস্ট জাবেদা, কোনো কোনো সময় যদি বলে যে কুরিন সঞ্চিতি বা কুরিন হিসাব বন্ধ করা হলো, সেক্ষেত্রে কি হবে? কি বললাম? কুরিন হিসাব বন্ধ করা হলো বা বন্ধ করা, তাহলে সেক্ষেত্রে জাবেদা কি? জাবেদা হচ্ছে এই কুরিনটা অ্যাকচুয়ালি বন্ধ করা হয় লাভ লোকসান হিসাব থেকে, তাহলে লাভ লোকসান ডেবিট হবে, লাভ লোকসান হিসাব কি? ডেবিট, আর এখানে হবে কুরিন হিসাব ক্রেডিট, কুরিন হিসাব ক্রেডিট। কুরিন হিসাব বন্ধ করা হয় লাভ লোকসানের সাথে, তাহলে লাভ লোকসান হিসাব ডেবিট, কুরিন হিসাব ক্রেডিট। ওকে, এটা হচ্ছে জাবেদার ফান্ডামেন্টাল বা জাবেদার বিস্তারিত আলোচনা। ঠিক আছে, তুমি চাইলে এগুলো স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নিতে পারো খাতায়, যেটা তোমার সুবিধা হয় বা ভালো হয়। ঠিক আছে, আর আরেকটা বিষয় আমি বলি, আমি যেগুলো পড়াচ্ছি বা বলতেছি এগুলো তুমি তোমার অ্যাডমিশন কোনো বই যদি থাকে, গ্যাপ অথবা র্যাপস অথবা অ্যাকনলেজ, যে কোনো বই থাকুক না কেন, অথবা ইন্টারমিডিয়েট যদি কোনো বই থাকে, সেই বইয়ের অধ্যায়টা হচ্ছে ভালো করে একটু রিডিং পড়বা, কিছু থিওরিক্যাল বিষয় আছে সেগুলো একটু আয়ত্ত করে নিবা। ঠিক আছে, যে কুরিন সঞ্চিতি কী, কীভাবে হয়, কার সাথে কী করতে হয়, এগুলো একটু তোমার বই আছে, দেখে নিতে পারো। ঠিক আছে,
আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কুরিন কোনো কারণবশত যে কুরিন সঞ্চিতির অঙ্ক যদি দিয়ে দেয়, তুমি এই নিয়মে অঙ্কটা করবা। কুরিন সঞ্চিতি, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অঙ্কটা আমরা প্রথমের দিকে আমরা করাইলাম, সেই অঙ্কটা যে আমি সাপোজ দেখাই দিই আবারও। এই যে অঙ্কটা যে আমরা করলাম একটা ঘর আঁকায়, এই ঘরের নিয়মটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবা। তো ঘরটা আমি আঁকাই দিই, সেটা হচ্ছে দেখো, অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, একটু ধৈর্য সহকারে। তো আমরা নর্মালি জানি যে এপাশে ক্রেডিট হয়, এপাশে ডেবিট হয়, তাই তো? একটা বাংলা হয়, একটা ইংলিশ হলো, ওকে, যাই হোক। তো তোমাকে কি করতে হবে, এই পাশে ক্রেডিট পাশে প্রারম্ভিক জেরটা উল্লেখ করতে হবে। কি করতে হবে? প্রারম্ভিক জের, প্রারম্ভিক জের এপাশে লিখতে হবে, টাকার পরিমাণ যা হয় আর কি, ওকে। তারপর এখানে লিখতে হবে কুঋণ পুনরুদ্ধার, মানে কোনো কারণবশত ওই দেউলিয়া লোকটা তোমাকে টাকা দিয়ে দিল 1 মাস পর কি 2 মাস পরে, তখন তুমি কুঋণ পুনরুদ্ধার নামে এখানে অংশগ্রহণ করবা। পুনরুদ্ধার, টাকার পরিমাণ যা হয়, যেটা হয় আসে, তাহলে কুঋণ পুনরুদ্ধার যদি হয় তাহলে এ পাশে বসবে ক্রেডিট পাশে। আর এখানে আরেকটা 2টা আইটেম বসবে, সেটা হচ্ছে হিসাবকাল শেষে কুঋণ সঞ্চিতি বৃদ্ধি, কুঋণ সঞ্চিতি বৃদ্ধি, টাকার পরিমাণ যা হয় এখানে বসবে। মানে হিসাবকাল শেষে দেখলা যে কুঋণ সঞ্চিতি বৃদ্ধি হয়েছে, তাহলে কুঋণ সঞ্চিতি বৃদ্ধি যাবে দ্বারা কি, সেটা আমরা একটু দেখাইলাম যে এই যে দেখো, কুঋণ সঞ্চিতি সৃষ্টি বা বৃদ্ধি, এখানে সৃষ্টি বা বৃদ্ধি, কুঋণ সঞ্চিতি, কুঋণ হিসাব ডেবিট, কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট, ঠিক আছে, এটা হচ্ছে জাবেদা। তাহলে এই পাশে এই 3টা বসবে, আরেকটা বসবে হচ্ছে লাভ লোকসান হতে ক্ষতি, লাভ বা লোকসান, লাভ লোকসান ক্ষতি হিসাবে কিছু আইটেম যদি থাকে প্রশ্নে, এই আইটেমটা খুব একটা ভেরি রেয়ার, খুব একটা দেখা যায় না, ঠিক আছে। দেন এই পাশে ক্লোজ, এই টাকাটা এখানে পাশে চলে আসবে, আসার পরে এই পাশে 2টা আইটেম বসে, একটা হচ্ছে কুঋণ যেটা খরচ, টাকা বসলো, আর এখানে বলবে সমাপনী জের, সমাপনী জের, দেন টাকার পরিমাণ বসে এসব ক্লোজ হয়ে যাবে এখানে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, দেখো যে কুঋণ সঞ্চিতি কোনো যদি অঙ্ক আসে, আইটেম দেখবা কি কি আইটেম আছে, যদি প্রারম্ভিক জের থাকে, কুঋণ পুনরুদ্ধার থাকে, তো এই পাশে ক্রেডিট পাশে বসাবা, হিসাবকাল শেষে কোনো যদি কুঋণ বৃদ্ধি করা হয় সেটাও এখানে বসাবা, লাভ লোকসানটা খুব কম থাকে, এটা যদিও থাকে এ পাশে বসাই দিবা, দেন যোগ করে নিবা, দেন দেখবা কুঋণ নামে একটা অবশ্যই টাকার পরিমাণ দেওয়া থাকবে, দেন ওটা বসায় সমাপনী জেরটা বের করবা। তাহলে তোমাকে এখান থেকে সমাপনী জের বের করতে বলেও সেম এভাবে যোগ বিয়োগ করে নিবা। তোমাকে যদি বলে যে কুঋণ বের করতে, তাও তুমি বের করতে পারবা এই ছকটা অনুযায়ী, ঠিক আছে। জাস্ট ছকটা তুমি যদি ভালো করে মনে রাখতে পারো, এই অধ্যায়ের জন্য ছকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে এই অধ্যায়টার বেসিক ফান্ডামেন্টাল, জাস্ট তুমি একটু ভালো করে পড়বা তাহলে হবে, ওকে। আর আরও কিছু ধরো নিয়ম আছে, সেটা হচ্ছে আমি একটু বলেই দিই, তুমি তোমার বইয়ে দেখে নিবা, যে কোনো কারণবশত মেয়াদপূর্ণি দিবস গণনা করা হয়, মানে একটা তারিখ দেওয়া থাকলো, আরেকটা তারিখ কি হবে। তো মনে করো যে ধরো দিলাম যে 2000 সালের 1 মার্চ 2 মাস পরে, আবার লিখলাম কি 2 মাস পরে কি করবে, একটা বিল প্রস্তুত হবে, একটি বিল প্রস্তুত হবে। তো এই বিলটা পরিশোধের তারিখ কত, এই বিলের পরিশোধের তারিখ কত, তারিখ কবে, মানে 2000 সালে তুমি কি করলা, 2000 সালের 1 মার্চ একটা বিল তৈরি করলা, 2 মাস পরে এই বিলটা প্রস্তুত বা বিলটা পরিশোধ করা হবে, তাহলে তোমার 1/3/2000 এটা হচ্ছে কি বিল প্রস্তুত হয়েছে, প্রস্তুত,
তাহলে তোমাকে পরিশোধ করতে হবে 2 মাস পর। তাহলে তারিখ কত হবে? 2 মাস পর হলে কত হয়? অবশ্যই সেটা কি এরকম না, পরিশোধ, এটা হচ্ছে নিয়ম। সাপোজ তোমাকে প্রশ্নে বলতে পারে যে এটার পরিশোধের তারিখ নিচের কোনটি, তখন তোমাকে এইটুকু শুধুমাত্র বলতে হবে যে 1/5/2000। ইজি, এটা অতটাও কঠিন বিষয় না, তো আমি একটু তারপর বলে দিলাম। তো এই অধ্যায়টার বিষয় হচ্ছে এইটুকুই, জাস্ট তুমি একটু কালম পড়ে যাও, বিশেষ করে ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সমাধান করো, তাহলে ইনাফ। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্যে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করো দাও বন্ধুদের মাঝে। ওকে, আল্লাহ হাফেজ।